রাজধানীর দক্ষিণ বেগুনবাড়িতে ওয়াশিকুর নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা, হাতে নাতে 2 জন আটক। ভিন্ন মতাদর্শের কারণেই এই হত্যাকাণ্ড। নিহত যে ভদ্রলোক উনি যখন বাসা থেকে বের হয়ে অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন, তখন গলির মধ্যে তারা 3 জন মিলে তাকে কোপায় এবং কুপিয়ে তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন তেজগাঁও শিল্পাঞ্চল থানার যে টহলরত যে টিম ছিল, টিমের সদস্যরা দৌড়ে 2 জনকে চাপাতি সহ হাতে নাতে গ্রেফতার করে। ঘোষণা দিয়ে টার্গেট কিলিং এ নেমেছে আনসারুল্লাহ বাংলা টিম, দাবি গোয়েন্দা কর্মকর্তাদের। আর আনসারুল্লাহ বাংলা টিম তারা এই মুহূর্তে যে কাজটি করছে, তারা মূলত টার্গেটেড ক্লিং, সাইলেন্ট ক্লিং সেটা তারা করছে, ফলে তারাও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইএসএ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের যোগ দেওয়ার ঘটনায় কমিউনিটিতে চরম উদ্বেগ উৎকণ্ঠা, জঙ্গিবাদ নিরুৎসাহিত করতে ইমামদের প্রতি আহ্বান। বগুড়া, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে একই দিনে ট্রাক চাপায় 4 স্কুল ছাত্রের মৃত্যু, প্রতিবাদে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ। মোবাইল ফোনের বিলে শতকরা 1 টাকা উন্নয়ন সারচার্জ আদায় অনুমোদন করল মন্ত্রিসভা, বছরে সরকারের আয় হবে 140 কোটি টাকা। দলীয় কোন্দল নিয়েই চট্টগ্রাম সিটি নির্বাচনে মাঠে নেমেছেন প্রধান 2 জোট সমর্থিত মেয়র প্রার্থীরা। দ্বন্দ্ব এড়ানো না গেলে জয় নিয়ে সংশয় নেতাদের। এবং অত্যাচার ও নির্যাতনে বাড়ি ছাড়তে বাধ্য হল বরগুনার 14টি হিন্দু পরিবার। আইনের আশ্রয় নিয়েও রক্ষা মেলেনি, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এবার দিনের আলোয় প্রকাশ্যে খুন করা হলো এক ব্লগারকে। সকালে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় ওয়াশিকুর রহমান নামের ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও পুলিশ 2 মাদ্রাসা ছাত্রকে আটক করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্মীয় মতাদর্শ নিয়ে বিরোধের জেরেই ওয়াশিকুরকে হত্যার বিষয়টি স্বীকার করেছে আটক হওয়া মাদ্রাসা ছাত্র আরিফ ও জিকরুল্লাহ। রাজধানীর বেগুনবাড়ি জিপিকার মোড়ের যেখানে খুনের ঘটনা ঘটে সোমবার দিনভর সেখানে ছিল উৎসুক জনতার ভিড়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল 9:15টার দিকে এক যুবকের ওপর চাপাতি নিয়ে 3 যুবককে হামলে পড়তে দেখেন মধ্যবয়স্ক এক নারী। তার চিৎকারে ওই 3 হামলাকারীকে ধাওয়া করে জনতা। পরে পুলিশের সহায়তায় তাদের মধ্যে 2 জনকে আটক করা হয়। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা যায়, হতভাগ্য যুবকের নাম ওয়াশিকুর রহমান। মাস্টার বাড়ির থেকে আজমিরের সামনে থেকে সারা আসলো, সারা কইতাছে কি হয়েছে, আমি কি মানুষ মেরে লাইছে, ঠিক আছে কুবাই এই যে 3 ওটা যাইতেছে, ঠিক আছে জিনিসপত্র লইয়া। পরে সারারাও আমার পিছে পিছে দৌড়াইতেছে, আরো একটা সারা আসলো 2 জন আমার পিছে দৌড়ে, তোরা হিজলারা সামনে পড়ছে, ঠিক আছে হিজলারা আটকাইছে, পরে যাইয়া ধরছি আমরা। পুলিশ জানিয়েছে, বেগুনবাড়ি এলাকার হারুন সাহেবের বাড়ি নামে পরিচিত এই টিন শেড বাড়ির 3য় তলায় থাকতেন ওয়াসিকুর। 150-রও বেশি ঘরের এই বাড়ির কোনো বাসিন্দা অবশ্য পুলিশের এ দাবি সম্পর্কে নিশ্চিত নন। আটক করার পরপরই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় 2 মাদ্রাসা ছাত্রকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, চেক পোলো শার্ট পরা জিকরুল চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা এবং আরিফ মোহাম্মদপুরের দারুল উলুম মাদ্রাসার ছাত্র। দুজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্মীয় মতাদর্শ নিয়ে বিরোধের জেরে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ। তাদের ভাষায় এই যে ভিকটিম, যে নিহত যে ভদ্রলোক, উনি ব্লগে লেখালেখি করতেন এবং বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেন, এবং এই কারণেই তারা তাকে হত্যার উদ্দেশ্যে তারা বিভিন্ন সময় ঢাকা এবং হাটহাজারীর বিভিন্ন জায়গায় তারা মিলিত হয়, পরিকল্পনা করে। এবং এই পরিকল্পনার অংশ হিসাবে গতকালকে তারা ঢাকায় আসে এবং তারা তার বাসাটা রেকি করে। ওয়াসিকুরের খুন হওয়ার খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন তার কর্মক্ষেত্র ফারিস্ট এভিয়েশন নামের ট্রাভেল এজেন্সির কর্মকর্তা এবং এক চাচাতো বোন। ওয়াসিকুরের লেখালেখির বিষয়ে তারা কিছুই জানতেন না বলেও জানানো হয়। ও ভালো পড়াশোনা করে, তারপরে নতুন চাকরিতে ঢুকছে, এতটুকু পর্যন্ত খবর জানি, আর এর বাইরে কিচ্ছু জানি না। ট্রাভেল এজেন্সিতে সে ট্রেনি অফিসার হিসেবে ছিল, কম্পিউটারের রিজার্ভেশন সিস্টেমটা সে শিখছিল আমার এখানে। খুবই শান্ত, ভদ্র, সভ্য ছেলে, অফিসে আসতো, অফিসে যেত।
এর আগে গত ২৬শে ফেব্রুয়ারি সন্ধ্যায় বইমেলা থেকে ফেরার সময় টিএসসি এলাকায় খুন হন বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ব্লগার রাজীব হায়দার ও অভিজিৎ হত্যাকাণ্ডের দায় স্বীকার করা আনসারুল্লাহ বাংলা টিম ঘোষণা দিয়েই টার্গেট কিলিং এ নেমেছে। এ ধরনের আলামত পাওয়ার দাবি করেছে গোয়েন্দা কর্মকর্তারা। তারা মনে করেন শুধু আইন দিয়ে নয়, উগ্রবাদকে নিয়ন্ত্রণ করতে হলে দরকার রাজনৈতিক মতৈক্য এবং সামাজিক প্রতিরোধ। এদিকে অপরাধ বিজ্ঞানীরা মনে করছেন উগ্রবাদীদের আইনের আওতায় আনা গেলেও তাদের মতাদর্শ রয়েই যায়। ফলে আদর্শিক মতবাদকে মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ব্লগার রাজীব হায়দার ও অভিজিৎ রায়ের পর হত্যার মিছিলে যোগ হলো ব্লগার ওয়াশিকুর রহমান। এছাড়া বছর দুয়েক আগে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনের উপর। প্রত্যেকটি হামলার ধরন ছিল একই রকম, চাপাতি দিয়ে আঘাত। এর মধ্যে রাজীব হত্যার 2 বছর পর আনসারুল্লাহ বাংলা টিমের তাত্ত্বিক গুরু জসিমউদ্দিন রহমানী সহ 8 জনকে আসামি করে শুরু হয় বিচার কাজ। তবে অভিজিৎ হত্যাকাণ্ডের 1 মাস পেরিয়ে গেলেও ফারাবি নামে একজনকে গ্রেপ্তার করা ছাড়া আর কোনো অগ্রগতি নেই মামলার। যদিও গোয়েন্দা কর্মকর্তারা বলছেন রাজীব সহ প্রত্যেককেই মতাদর্শগত দ্বন্দ্বের কারণে হত্যা করেছে উগ্রবাদীরা। আনসারুল্লাহ বাংলা টিম তারা এই মুহূর্তে যে কাজটি করছে, তারা মূলত টার্গেটেড ক্লিং, সাইলেন্ট ক্লিং যেটা, সেটা তারা করছে এবং এই বিষয়ে তারা বেশ লেখাপড়া করেছে, সেটিও প্রতীয়মান হয়েছে। রাজীব হায়দারকে হত্যার পর দায় স্বীকার করে নিজেদের ওয়েবসাইটে ভিডিও প্রকাশ করে আনসারুল্লাহ বাংলা টিম। তাতে দেখা যায় মুক্তচিন্তার অনেক মানুষের নাম রয়েছে তাদের হত্যার তালিকায়। শুধু তাই নয়, মুক্তচিন্তার মানুষের তালিকা করে তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম। ধাবা শ্রেণীর যত ব্লগার, সাহিত্যিক, লেখক, কার্টুনিস্ট, আলোচক ইত্যাদি আছে, এরকম নাস্তিকদের আইপি অ্যাড্রেস শনাক্ত করে তাদের ঠিকানা বের করা ও তাদের মৃত্যুদণ্ড বাস্তবায়িত করা। বিষয়টি ভাবিয়ে তুলেছে গোয়েন্দা কর্মকর্তাদেরকেও। আর অপরাধ বিজ্ঞানীরা বলছেন জঙ্গিবাদকে শুধু আইন দিয়ে নির্মূল করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ। জঙ্গিবাদের সর্বশেষ জঙ্গিবাদ যে সমস্ত প্রযুক্তি অনলাইনের মাধ্যমে প্রচার করছে সেটিকে তারা গ্রহণ করছে, ফলে তারাও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটা গোত্র কিংবা একটা গোষ্ঠী তারা যখন আদর্শগত কারণে তারা স্থির প্রতিজ্ঞ হয়, দৃঢ় প্রতিজ্ঞ হয় যে তারা তাদের যে লক্ষ্য সেখানে পৌঁছাবে কিংবা তাদের লক্ষ্যকে অর্জন করবে, তখন তাদের দমিয়ে রাখাটা কিন্তু খুব মুশকিল। তিনি আরো বলেন, গত কয়েক বছর ধরেই দেশে উল্লেখযোগ্যভাবে কমে গেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিস্তার। ফলে এসব উগ্রবাদী সংগঠন সহজেই আকৃষ্ট করছে তরুণ সমাজকে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতে জঙ্গি নেটওয়ার্ক তৈরি করে সেখান থেকেই বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল জেএমবি। বর্তমান ঘটনার 177 দিনের তদন্ত শেষে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাদের 164 পৃষ্ঠার চার্জশিটে এমন চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছে। বাংলাদেশ ছাড়া ভারতের জঙ্গিরাও এই ষড়যন্ত্রে জড়িত ছিল বলে উল্লেখ করা হয়। মামলার চার্জশিটে আরও বলা হয়, আসাম, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, এই 3 রাজ্য এবং পশ্চিমবঙ্গের 4 জেলা বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে জঙ্গি নেটওয়ার্ক তৈরির জন্য বেছে নিয়েছিল জেএমবি। চার্জশিটে 8 জনকে পলাতক এবং গ্রেফতারকৃতদের মধ্যে 2 জন বাদে বাকি 21 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে অভিযুক্ত 4 বাংলাদেশি আসামির মধ্যে একমাত্র সাজেদই এনআইএর হেফাজতে রয়েছে। আইএসএ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের যোগ দেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে। নিজেদের সন্তানেরা যেন বিপথগামী না হয় সেজন্য প্রচারণা চালাচ্ছে প্রবাসীদের বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এদিকে জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে ব্রিটিশ তরুণ তরুণীদের যোগ দেওয়া বন্ধে পুলিশ, গোয়েন্দা ও প্রশাসনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্লামেন্টের মুসলিম সদস্য নজির আহমেদ। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 17 ফেব্রুয়ারি যুক্তরাজ্য থেকে তুরস্কে যায় 3 ব্রিটিশ তরুণী, শামিমা বেগম, খাদিজা সুলতানা ও আমিরা আবাসে। এ 3 বান্ধবীর প্রথম 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত। এ মাসের মাঝামাঝি তারা সিরিয়ায় পৌঁছায় বলে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম। এ খবরে রেশ কাটতে না কাটতেই ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে 8 বছরের ছেলে ও 3 বছরের মেয়েকে নিয়ে আইএসএ যোগ দিতে সিরিয়ায় গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মহিলা রেহেনা বেগম। 14 ফেব্রুয়ারি তিনি বিমানে করে লন্ডন থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। এভাবে একের পর এক কমিউনিটির সদস্যদের জঙ্গি দলে যোগ দেওয়ার প্রবণতায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ব্রিটিশ বাংলাদেশিরা। আমাদের বাড়া যারা ইয়াং ছেলে মেয়েরা যারা বিশেষ করে আইসিসির সাথে যারা ইনভলভ হচ্ছে, এটা আমি মনে করি একটা ব্রেন ওয়াশ। আমরা মনে করি এটা থেকে আমাদের বাচ্চারা যারা এটার সাথে এদেরকে ইনভলভ করতেছে, এটা একটা খুব রিস্কি পথ।
সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি সন্তানদের গতিবিধির ওপর নজর রাখারও পরামর্শ দিচ্ছেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। ব্রিটেন থেকে যারা এই সিরিয়া থেকে যোগ দিচ্ছে বা আইএস যুদ্ধে, যদি এইটার জন্য আমরা আরো সচেতন হওয়া উচিত এবং এইটা ব্রিটিশ গভর্নমেন্ট এটা আরো একটু পদক্ষেপ নেওয়া, স্কুল যেমন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা যাইতেছে। কাউন্সিলের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে আমরা লিফলেট দিচ্ছি, বিভিন্ন প্যারেন্টসদেরকে আমরা মানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। লিফলেট প্রত্যেক মসজিদে মসজিদে দেওয়া হচ্ছে। এদিকে তরুণ তরুণীরা যেন জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করতে না পারে তা নিশ্চিত করতে ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দাদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের মুসলিম সদস্য নজির আহমেদ। From the police and intelligence services. পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সরকার আমাদের সবার প্রচেষ্টার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে আমাদের ছেলেমেয়েরা যেন ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করতে না পারে। এছাড়াও মসজিদের ইমামরাও কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ নিরুৎসাহ করতে পারেন। But rather preachers in our masjids, the imams who can actually teach them. গত সপ্তাহে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে আইএসের নিজ দেশের নাগরিকদের যোগ দেওয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। উগ্রবাদ উস্কে দেয় এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও প্রকাশ করার উপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি মসজিদ সহ যেখানে উগ্রপন্থী বক্তব্য দেয়া হবে তা বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা ঘোষণা করেন তিনি। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। খুলনায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে আরো 2 জন। বগুড়া সদরের গোকুলেও ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে প্রায় 2 ঘন্টা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। তাদের অভিযোগ, পুলিশের বেপরোয়া গাড়িকে সাইড দিতে গিয়েই ঘটেছে এ দুর্ঘটনা। একইভাবে ট্রাক চাপায় টাঙ্গাইলে আরো 2 শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরো 2 জন। খুলনা থেকে তরিকুল ইসলাম, টাঙ্গাইল থেকে কাদির তালুকদার এবং বগুড়া থেকে মাজিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমার ছেলে কালকে আমার জাতি রয়েছে নাকে শুয়েছিল, আজকে সেই ছেলে এখনো খায়নি, আমার রাত্রি নাকে রয়েছে ছেলের জন্য। তুচ্ছ বিষয় নিয়ে বাবার সাথে অভিমান হয়েছিল অমিতের। ছেলের অভিমান আর ভাঙানো হলো না বাবার। দুরন্ত কিশোর সন্তানের প্রিয় মুখটি শেষবারের মতো দেখতেও দেয়া হচ্ছে না বাবাকে। একটু অসাবধানের এই দুর্ঘটনা যেন তছনছ করে দিয়েছে গোটা পরিবারটি। প্রত্যেকটা ফ্যামিলিতে সরকার আবদার করে যে ছেলেমেয়েদের ঠিক মতন বয়সে গাড়ি কিনে দিক। শুধু খুলনা শহর না, টোটাল বাংলাদেশে স্ট্যান্ড বলতে কোনো শব্দ থাকবে না। খুলনায় খানজাহান আলী সেতু টোল প্লাজা এলাকায় সকালে ঘটে এই দুর্ঘটনা। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী খুলনা মডেল স্কুলের 8ম শ্রেণীর ছাত্র অমিত। আহত হয় আরো 2 সহপাঠী। এদিকে বগুড়ার গোকুলে নিহত স্কুল ছাত্র রিয়াদের স্বজনরা জানান, সকালে নিজেই সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল সে। পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় মুহূর্তে কেড়ে নেয় তার প্রাণ। নিহত রিয়াদ গোকুল তসলিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র। ছোট থেকে ছাত্র, গরিব ছেলে এবং কর্মকর্তা, বাপটা লিভারি করে। এই ঘটনায় চালক সহ ট্রাকটি আটকের চেষ্টা করছে পুলিশ। গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন ছাত্র রিয়াদ নামের, তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। ট্রাকটি জব্দ আছে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চেষ্টা করব ট্রাক মালিক যেন তাদের ক্ষতিপূরণ। তবে এলাকাবাসীর অভিযোগ, পুলিশের গাড়ি সাইড দিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে রিয়াদের সাইকেলটিকে চাপা দেয় ট্রাকটি। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় 2 ঘন্টা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। ঘুরে বেরিয়েছে, তখন এই ট্রাকের ড্রাইভারটা নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাচ্চাটাকে চাপা দিচ্ছে। পুলিশের ড্রাইভারের ফাঁসি চাই, আর পুলিশের ড্রাইভার এমন বেপরোয়া গাড়ি চালায়, এই চাঁদা লোকেও দুর্ঘটনাগুলো ঘটতেছে। এদিকে টাঙ্গাইলের জোকারচর এলাকায় ট্রাকের চাপায় অটো রিকশার 2 আরোহী এলিজা ও মর্জিনা মারা গেছে। আহত আরো 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনরা জানান, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল তারা। সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হত্যার দায়ে 7 জনকে ফাঁসির আদেশ, একজনের যাবজ্জীবন কারাদণ্ড। এবং ফুটপাত দখল করে নকশা বহির্ভূতভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় রাজুকের অভিযান।
মোবাইল ফোন ব্যবহারের ওপর 1% উন্নয়ন সারচার্জ আরোপ করে নতুন আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, মোবাইল কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে যে বিল নিচ্ছে তার সঙ্গে যোগ হবে এই 1% সারচার্জ। এর মাধ্যমে অর্জিত প্রায় 140 কোটি টাকা ব্যবহার করা হবে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের হিসেব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের সংযোগ সংখ্যা 12 কোটি 11 লাখের বেশি। একসঙ্গে সক্রিয় থাকে প্রায় 7 থেকে 8 কোটি মোবাইল সিম। আর এনবিআর এর হিসেব অনুযায়ী একজন মোবাইল ব্যবহারকারী প্রতি মাসে গড়ে 200 টাকা ব্যবহার করেন। 1% করে প্রতি ব্যবহারকারী মাসে গড়ে 2 টাকা করে সারচার্জ দিলে সরকারের খাতায় জমা হবে 140 কোটি টাকা, যা ব্যয় হবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে। এমন পরিকল্পনার কথা মাথায় রেখেই সারচার্জ ও লেভি আরোপ ও আদায় আইন 2015-র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। মোবাইল ফোন ব্যবহারকারীগণ যে সকল সেবা গ্রহণ করেন তার মূল্যের উপরে মাত্র শতকরা 1% সারচার্জ আরোপ করা হলে 140 কোটি টাকা সারচার্জ আদায় করা সম্ভব হবে। এটা আনুমানিক হিসাব, যা শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে ব্যয় করা যাবে। মোবাইল ফোনে যত ধরনের সেবা রয়েছে তার সবগুলোর উপরই প্রযোজ্য হবে এই সারচার্জ। 1% যে আপনার মোবাইল কোম্পানি আপনার কাছ থেকে যে আপনার বিল নিচ্ছে তার সঙ্গে 1% অ্যাড হবে। মোবাইল কোম্পানি এটা গভর্নমেন্ট টিমে মোবাইল কোম্পানির কাছ থেকে এটা পাস অন করবে আর কি। সুনির্দিষ্ট কোনো খাতে জনগণের কাছ থেকে অর্থ তুলতে সারচার্জ আরোপ করা হয়। বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় সরকার সারচার্জ আরোপ করেছিল। তখন বাস, ট্রেন ও সিনেমার টিকিট কাটার সময় অতিরিক্ত অর্থ নেওয়া হতো, যা জমা হতো সেতুর তহবিলে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে নারী পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উইমেন ইন পার্লামেন্ট গ্লোবাল অ্যাওয়ার্ড নামের আন্তর্জাতিক পদক পেয়েছে বাংলাদেশ। গত 25শে মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় রাজনীতিতে বৈষম্য কমিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য এ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এ পদক গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে এ পদক হস্তান্তর করেন। অনেকটা দলীয় কোন্দল মাথায় নিয়েই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠে নেমেছেন প্রধান দুই রাজনৈতিক জোট সমর্থিত প্রার্থীরা। শীর্ষ নেতারা নানাভাবে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের কতটা কাছে পাবেন এ নিয়ে যেমন আজম নাসিরের দুশ্চিন্তা আছে, তেমনি নগর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাতের অনুসারীরা এম মঞ্জুর আলমের পক্ষে কতটা আন্তরিক থাকবেন তা নিয়েও আছে প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথম থেকেই চেষ্টা চালিয়ে আসছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাসির এবং সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম। কিন্তু শেষ পর্যন্ত দলীয় সমর্থন পান আজম নাসির উদ্দিন। এখন পর্যন্ত মহিউদ্দিন চৌধুরী দলীয় প্রার্থীর হয়ে কাজ করলেও তার বিশাল কর্মী বাহিনীর তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। এছাড়া মহিউদ্দিন চৌধুরী গত নির্বাচনে মঞ্জুর আলমের কাছে হারলেও পরবর্তীতে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। মহিউদ্দিন চৌধুরীর সাথে সংযোগ করে বিভিন্ন কাজকর্ম করাতে মানুষ সাধারণত ওনার উপরে আমার মনে হয় কিছু রুষ্ট আছে। এখানে যদিও দল থেকে সমর্থন দেওয়া হয়, কিন্তু পাবলিক যেদিকে ছুটবে সেই পাবলিকের যে গতিকে রোধ করতে পারে না। একই অবস্থা বিএনপিতেও। নগর কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নিলেও মামলার কারণে আর প্রকাশ্যে আসতে পারেননি। দলীয় সমর্থন পেয়ে যান মঞ্জুর আলম। এ নিয়ে ক্ষুব্ধ শাহাদাতের অনুসারীরা। সবাই ঐক্যবদ্ধভাবে যেখানে আছে সেখানে তিনি থাকবেন না, এটা অনেকেই প্রচার করছে, আসলে এটা সঠিক না। তবে আওয়ামী লীগ নেতারা মনে করছেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আজম নাসিরের জয় নিশ্চিত। বিএনপিতে স্ক্যাটার্ড অবস্থায় আছে, হযবরল অবস্থায় আছে। এই হযবরল অবস্থা থেকে গুছিয়ে আনতে অনেক কষ্ট করবে। জনগণ সঠিকভাবে সিদ্ধান্ত নেয়, সেই সঠিক সিদ্ধান্তের কারণেই আজম নাসির জয়লাভ করবে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন মঞ্জুর আলমকে নিয়ে দলের তৃণমূলে ক্ষোভ থাকলেও জয় নিশ্চিত করার জন্য তা কাটিয়ে ওঠা যাবে। সরকার আজকে যেভাবে আমাদের নির্যাতন চালাচ্ছে, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, এগুলোর সম্পর্কে যারা চিন্তা করবে তারা অবশ্যই নিজ উদ্যোগে মঞ্জুর আলম সাহেবকে যেখানে
যার অবস্থান সেখান থেকে তারা সমর্থন প্রদান করবে। জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, ভোট দেওয়ার পরিবেশ যদি থাকে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি থাকে, ইনশাল্লাহ আমরা জিতব। এবারের নির্বাচনে মেয়র পদে মোট 13 জন মনোনয়নপত্র দাখিল করলো। ভোটারদের মতে মূল লড়াই হবে আজম নাসির এবং মঞ্জুর আলমের মধ্যেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনের পর দিন অত্যাচার আর নির্যাতন সইতে না পেরে বাপ দাদার ভিটে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে বরগুনার 14টি হিন্দু পরিবার। ভিটে মাটি ছেড়ে যাওয়া পরিবারগুলোর দাবি, স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়ে আইনের আশ্রয় নিয়ে এমনকি মানববন্ধন কর্মসূচি পালন করেও রক্ষা পাননি তারা। তবে প্রশাসন ও পুলিশ বলছে অভিযুক্তকে শিগগিরই আইনের আওতায় আনা হবে এবং বসতবাড়ি ছেড়ে আসা পরিবারগুলোকে তাদের পৈতৃক সম্পত্তিতে ফিরিয়ে নেওয়া হবে। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনার তালতলী উপজেলার এই ঘরবিহীন ভিটেগুলো নির্যাতন সইতে না পেরে চলে যাওয়া হিন্দু পরিবারের। তাদের অভিযোগ বাড়িঘর লুট, হিন্দু মহিলাদের কুপ্রস্তাব, চাঁদা দাবি সহ বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছিল। আর দিনের পর দিন তাদের উপর এই নির্যাতন চালাচ্ছিল রশিদ নামের স্থানীয় এক সন্ত্রাসী। এই বিষয়ে বিভিন্ন মহলে বিচার চেয়েও ব্যর্থ হয়েছেন তারা। কোনো বিচার না পেয়ে শেষ পর্যন্ত পরিবারগুলো তাদের বাপদাদার ভিটে ছেড়ে চলে যেতে বাধ্য হন। ওই ধরেন কুডর কুডে আগুন দেয়, ওই মাছ ধরে, তারপর রাত্রে হইলে ধরেন ওই আয়, সেকালে কি করা যায়? কত বোর বাড়ি তুই সব চালাই আমার স্বামীরে এক বাড়ি এই একটা পক্ষ দেখে লাইছে। এখন যা হইতেছে তারপরে আমরা চেয়ার মেম্বারের কারো কাছে আমরা জানাই না যে আমরা সুবিচার পাই না, যার ফলে আমরা ওইখান থেকে বউকেও লই না আমরা, তারপর আমরা পলাই যাই। যখনই দেখি যে এখন আর মানিজ্য ঠিক না, যেমন আমার দুটো মেয়ে আছে, ওরা বলছে বাবা তুমি আমাকে নিয়ে বলগুনা চলো, যে তোমার সঙ্গে আমরাও সহযোগিতা করুন, খাটি পিঠে খামো, তবু আমরা এখানে আর থাকবো না। অল্প কয়েকদিন জেল খাটছিল, আবার বের হয়ে যায়, পর আরো বেশি ক্ষিপ্ত হইয়া তারও এরিয়ার প্রভাবটা বেশি ফেলছে। অবশ্য জেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা বলছেন তাদের বাপদাদার ভিটেমাটিতে ফিরিয়ে নেওয়া হবে। আর এ ব্যাপারে নিরাপত্তার আশ্বাস দিলেন পুলিশ সুপার। উপজেলা নির্বাহী অফিসারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সরেজমিনেও আমার প্রশাসন পরিদর্শন করেছে। তাদের রিসেটেল করার জন্য, পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। তাদেরকে আমি অ্যাসিওর করেছি যে তারা ওখানে রিভাইভ করবে, আবার তারা ওখানে বসবাস করে পর সম্পূর্ণ নিরাপত্তা আমরা দেব। নির্যাতনের মুখে 2013 সালের প্রথম দিকে প্রথমে হিন্দু 3টি পরিবার গ্রাম ছেড়ে বরগুনা শহরে আশ্রয় নেয়। একই কারণে 2014 সালে আরো 2টি পরিবার শহরে আশ্রয় নেয়। আর সবশেষ গত 13 থেকে 18 মার্চ ওই গ্রামের আরো 9টি পরিবার ভিটেমাটি ছেড়ে চলে যান। সময় সংবাদ, বরগুনা। এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় রাজনৈতিক দলগুলোকে হরতাল অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় এইচএসসি ও সমমানের পরীক্ষা রুটিন অনুযায়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সময় নষ্ট করে আমাদের যদি আমরা এই দীর্ঘ পরীক্ষা নিতে যাই, অন্য কৌশল অবলম্বন করে, তাহলে পরে আমাদের ছেলে মেয়েদের আর একটা বছর নষ্ট হয়ে যেতে পারে। আমরা এই দিক দিতে পারি না। আমরা যে রুটিন ঘোষণা করেছি, অন্য যে কোনো ধরনের বাধা বিপত্তি আসুক সেটাকে অতিক্রম করে আমরা সেইটা পরীক্ষা নিব। এবং যারা পরীক্ষায় বাধা সৃষ্টি করছেন বা হরতাল ইত্যাদি আহ্বান করে, তাদেরকে আমরা আহ্বান জানাবো আবারও যেন তারা এই 3 মাসের অভিজ্ঞতা থেকে, মানুষের মনোভাব থেকে এবং তাদের ব্যর্থতা থেকে তারা এই শিক্ষা লাভ করে আমাদের ছেলে মেয়েদেরকে পরীক্ষায় বাধাগ্রস্ত না করেন। রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুদ্দিন মনু হত্যার দায়ে 7 জনকে ফাঁসি ও 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক এবিএম নিজামুল হক এ রায় দেন। এর আগে সকালে কারাগার থেকে গ্রেফতারকৃত 2 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। 2006 সালের 15 আগস্ট মিরপুরের শাহ আলীবাগ বাসার সামনে মনুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন নিহতের পরিবার। এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামিদের 8 জনের মধ্যে 6 জন পলাতক রয়েছেন। উত্তরার হাউস বিল্ডিং এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অভিযানে ফুটপাত দখল করে নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণের অভিযোগে অর্ধশতাধিক দোকানের ফুটপাতের অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সময়ে আবাসিক ভবনকে অবৈধভাবে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করায় দোকান মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার নির্দেশ দেন কর্তৃপক্ষ।
উত্তরার ৯ নম্বর সেক্টরের এই ভবনগুলো আবাসিক ভবন হিসেবে অনুমতি নিলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে তা বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করে আসছে প্লট মালিক কর্তৃপক্ষ। সেই সাথে জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে চালানো হচ্ছিল ব্যবসায়িক কার্যক্রম। নামি দামি ব্র্যান্ডের প্রতিষ্ঠানও রয়েছে এসব অবৈধ স্থাপনায়। বাণিজ্যিক ভবন কি না সেটা প্রুভ করার জন্য আমাদেরকে সরকার নোটিশ দিবে, কিন্তু এই পর্যন্ত আমরা আদৌ কোনো নোটিশ পাইনি। ফুল কমার্শিয়ালের জন্য দরখাস্ত দিচ্ছে, এটা ইয়ার মধ্যে আছে, প্রসেসিং আছে। কিন্তু রাজুক বলছে বারবার নোটিশ দেওয়ার পরও তাদের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়নি। উচ্ছেদ আমাদের নোটিশ জারি করে করা হয়। আমরা প্রাথমিকভাবে আজকে তাদের অবৈধ স্থাপনাগুলো ভেঙে দিচ্ছি। এরপরও যদি তারা এসব বেআইনি কাজ বন্ধ না করে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। এ সময় একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা সহ 2 জনকে আটক করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইয়েমেনে হাউথি বিদ্রোহী দমনে সৌদি নেতৃত্বাধীন আরব উপসাগরীয় আরব জোটের বিমান হামলার প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষায় এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে হাউথি দমনে যেসব পদক্ষেপ এরই মধ্যে নেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশ সরকারের। এছাড়াও সংকট উত্তরণে জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে আলোচনারও আহ্বান জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। সৌদি আরবের নেতৃত্বে গত বুধবার থেকে হাউথিদের অবস্থান লক্ষ্য করে ওই বিমান হামলা শুরু করে মিশর, আরব আমিরাত, কাতার, কুয়েত সহ আরব উপসাগরীয় অঞ্চলের মোট 8টি দেশ। এর আগে বিমান হামলার প্রতি সমর্থন জানায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ। নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের 5ম বিশ্বকাপ ট্রফি জয়ের পর পুরো অস্ট্রেলিয়া এখন উৎসবে মাতোয়ারা। ক্রিকেট বিশ্ব জয় করে মেলবোর্ন সিটি সেন্টারে বিশ্বকাপ ট্রফি নিয়ে উন্মুক্ত মঞ্চে হাজির হলেন ক্লার্ক, ওয়াটসন, স্টার্করা। এ সময় শত শত ভক্ত সমর্থকরা প্রিয় ক্রিকেটারদের সাথে বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করতে হাজির হয় মেলবোর্ন সিটি সেন্টারে। এদিন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস ক্লার্কদের শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন। এছাড়া বিশ্বকাপ জয়ের আনন্দ ভক্তদের সাথে ভাগাভাগি করে নেন ক্লার্ক। সংবর্ধনা শেষে সমর্থকদের সাথে ছবি তোলার পাশাপাশি অটোগ্রাফও দেন স্টার্ক, জনসন, ওয়াটসনরা। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে ওয়াশিকুর নামে আরেক ব্লগারকে কুপিয়ে হত্যা, হাতে নাতে 2 জন আটক, ঘোষণা দিয়ে টার্গেট কিলিংয়ে আনসারুল্লাহ বাংলা টিম। আইএসএ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের যোগ দেওয়ার ঘটনায় কমিউনিটিতে চরম উদ্বেগ উৎকণ্ঠা, জঙ্গিবাদ নিরুৎসাহিত করতে ইমামদের প্রতি আহ্বান। বগুড়া, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে একই দিনে ট্রাক চাপায় 4 স্কুল ছাত্রের মৃত্যু, প্রতিবাদে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ। মোবাইল ফোনের বিলে শতকরা 1 টাকা উন্নয়ন সারচার্জ আদায় অনুমোদন করল মন্ত্রিসভা, বছরে সরকারের আয় হবে 140 কোটি টাকা। এবং দলীয় কোন্দল নিয়েই চট্টগ্রাম সিটি নির্বাচনে মাঠে নেমেছেন প্রধান 2 জোট সমর্থিত মেয়র প্রার্থীরা। দ্বন্দ্ব এড়ানো না গেলে জয় নিয়ে সংশয় নেতাদের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।